কনফ্লিক্টের বিশেষ করে সেনা প্রধানের ভূমিকার দিকে অনেকেই তাকিয়ে আছে যে তিনি আসলে কি করতে চাচ্ছেন। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর প্রধান কর্তৃক আমাদের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন। এমন কিছু একটা বাংলাদেশ আওয়ামী লীগ ঘটাতে চলেছে বা ঘটাবে, যেটির মাধ্যমে প্রকৃতপক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটার একটি সম্ভাবনা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম নিউজ 28 জানিয়েছে, শিগগিরই ভারত সফরে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। এখন ভয় এই বুঝি জনগণ বাংলাদেশের জনগণ উপদেষ্টাদের উপর চড়াও হয়ে হামলা করে। তো এই ভয়ই কিন্তু বর্তমানে মুখ বন্ধ করে পালাতে চাইছে উপদেষ্টারা। শুধুই কি ফ্রান্স প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের শিডিউল না পাওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর বাতিল হলো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এই কারণগুলো এমন যেগুলোর জন্য ডক্টর ইউনূস ফ্রান্সে গেলে বিব্রতকর এবং অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। এই প্রথম নির্বাচনের জন্য যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেয়া হলো। তখন সরকারকে পদত্যাগ করতে বাধ্য হতে হবে এমন আশঙ্কা তৈরি হলো। এই প্রথমবারের মতো হুঙ্কার দেয়া হলো রাজনৈতিক মঞ্চ থেকে। সেনাবাহিনীকে বিতর্কিত করতে কিংবা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে নানান ধরনের চক্রান্ত চলছে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। রাজনীতি যেন কিছুতেই শান্ত হচ্ছে না, এদিকে সম্প্রতি সব আলোচনা, সব দৃষ্টি গিয়ে পড়েছে ঢাকা ক্যান্টনমেন্টের উপরে। কি হচ্ছে গতকাল সারা রাত গুজবে ভেসেছে ভার্চুয়াল মিডিয়া। অনেকেই দাবি করেছেন যে ঢাকা ক্যান্টনমেন্টে সারা রাত গোলাগুলি হয়েছে, উইচ ওয়াজ নট ট্রু। ঢাকা ক্যান্টনমেন্টে একটা উত্তেজনা বিরাজ করছে, কিন্তু একেবারে গোলাগুলির পর্যায়ে সেটি না। তো ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ করে সেনা প্রধানের ভূমিকার দিকে অনেকেই তাকিয়ে আছে যে তিনি আসলে কি করতে চাচ্ছেন। তো এরকম করে মানে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের কথা খুব শুনছি, যিনি আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও। তার সাথে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা দূরত্ব তৈরি হয়েছে, এবং এটা সত্যি, এটি গুজব বলে উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। এটার অনেকগুলো কারণ রয়েছে। তার একটা কারণ হলো যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার এই বাংলাদেশে যে হিউম্যান করিডোরের কথা বলা হচ্ছে, এবং ডক্টর ইউনূস যে আনকন্ডিশনালি জাতিসংঘের কাভারে আমেরিকার হাতে হিউম্যান করিডোরের নামে টেকনাফের একটা জায়গা একদম পুরো ছেড়ে দিচ্ছেন, কক্সবাজারের বেশ কিছু অঞ্চল, সেখানে সেনাপ্রধান কিছু কথা বলেছেন। সেনাপ্রধান হিউম্যান করিডোরের পুরো বিপক্ষে নয়। আমি এর আগেও বলেছিলাম যে সেনাবাহিনীতে এই করিডোর দেওয়া নিয়ে একটা বিরোধ আছে। যারা আমার অনুষ্ঠানগুলো নিয়মিত দেখেন তারা হয়তো মনে করতে পারেন। তো সেনাপ্রধান একটা কন্ডিশন দিয়েছে, আগে সব রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে হবে, তারপর সেই রোহিঙ্গাদের সমর্থনে যে মানবিক সহায়তা কার্যক্রম, ফুড, মেডিসিন, সেগুলো তখন এই করিডোর দিয়ে দেওয়া যাবে। কিন্তু যেহেতু এই করিডোরের পিছনে একটা হিডেন এজেন্ডা আছে বলে মনে করা হচ্ছে, এটা জাতিসংঘের কাভারে আসলে আমেরিকা এবং আমেরিকার সমর্থক যারা আছেন তারা আসলে আরাকান আর্মিকে আর্মস এবং যুদ্ধের অন্যান্য রসদ সরবরাহ করতে চায়। তো এইটা নিয়ে একটা কেওয়াজ চলতেছে। ওদিকে লেফটেন্যান্ট জেনারেল কামরুল ডক্টর ইউনূসের পক্ষে কাজ করছে। এই মানবিক করিডোর এগুলো দেখাশোনা করছে বেসিক্যালি ডক্টর ইউনূসের পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমান। খলিলুর রহমানকে আপনারা নিশ্চয়ই চেনেন, যাকে সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার আগে তিনি এবং এখনো আছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা। সো তিনি একজন বাংলাদেশি আবার আমেরিকান নাগরিক, তিনি দ্বৈত নাগরিকত্বের অধিকারী, এবং তিনি এই ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে বেসিক্যালি আমেরিকান পারপাস যারা সার্ভ করছে তাদের মধ্যে একজন। ডক্টর খলিলের সাথে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের একটা দহরম মহরম আছে, এবং তারা দুজন মিলে এই করিডোরের পক্ষে কাজ করছে। ওয়ারএজ জেনারেল ওয়াকার এবং তার পক্ষে যারা রয়েছেন, যেসব লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল রয়েছেন, তারা এই মনে করেন যে এই হিউম্যান করিডোরের নামে যদি আমরা এখানে আরাকান আর্মিকে সাপোর্ট করি, এখানে যদি আমেরিকান আর্মস আসে, তাহলে বাংলাদেশ একটা যুদ্ধের ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তো বাংলাদেশ এই মুহূর্তে
একটা যুদ্ধ করবার মতো অবস্থায় আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে। তো এই নিয়ে কিন্তু সিরিয়াস টেনশন, এটা জাস্ট মতবিরোধ বলে আর বলা যাচ্ছে না। তো জেনারেল ওয়াকারকে পারলে সরিয়ে দেয়, শুধু জেনারেল ওয়াকার না, আমি আগেও বলেছি, এখন শুনছি যে 3 বাহিনীর প্রধানকেই সরিয়ে দেওয়ার জন্য ডক্টর ইউনূস এর উপদেষ্টা পরিষদ চেষ্টা করছেন, কিন্তু যেহেতু প্রেসিডেন্টের সই ছাড়া তাদের সরানো যাবে না, তো সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু। প্রেসিডেন্টের কাছে এর আগে ফাইল গেছে বলে শুনেছি এবং তিনি সেই ফাইল ফিরিয়ে দিয়েছেন। এদিকে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের আহ, এই পিএসও হিসেবে চাকরি থাকবে কিনা, তিনি কি হাউস অ্যারেস্ট কিনা, বাট এটা নিয়ে কিন্তু এখন বেশ কথাবার্তা শোনা যাচ্ছে। তো এই অবস্থায় নতুন করে একটা থ্রেট এসেছে। আপনারা জানেন যে জাতিসংঘ, আমি একটু জাতিসংঘের ইতিহাসটা বলে নিই। জাতিসংঘের জন্ম হয়েছিল 1945 সালের অক্টোবর মাসে। এটি তার আগে 1920 সালে লিগ অব নেশনস ছিল। সেই লিগ অব নেশনসটাই পরবর্তীতে ইউনাইটেড নেশনস হিসেবে আবির্ভূত হয়, জাতিসংঘ হিসেবে আবির্ভূত হয়। এবং জাতিসংঘের কাজ আসলে বিশ্বের শান্তি স্থাপন করা, বিভিন্ন দেশের মধ্যে সুসম্পর্ক, এর বাইরেও তারা স্বাস্থ্য, খাবার এবং অনেকগুলো জায়গায় তারা কাজ করে। শিশুদের অধিকার নিয়ে কাজ করে ইউনিসেফ, WHO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। তো তারা অনেক কিছুতে কাজ করে এবং এটা যদি আপনি এর উদ্দেশ্যগুলো পড়েন, খুবই ভালো উদ্দেশ্য। এবং বর্তমানে এর সদস্য সংখ্যা বোধহয় 193, যার মধ্যে 2টা হলো অবজারভার দেশ হিসেবে আছে। তো এই জাতিসংঘের যে অবজেক্টিভ, জাতিসংঘের যে ম্যান্ডেট, কিন্তু আজকাল খুব দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই জাতিসংঘ তার ম্যান্ডেট কতখানি বাস্তবায়ন করছে আমি জানি না, তবে জাতিসংঘ কিছু সুপার পাওয়ারের পদলেহনে যে সম্পূর্ণ নিবেদিত হয়েছে এবং তারা তাদের জন্মের ম্যান্ডেটটা ভুলে তারা বর্তমান বিশ্বে এইসব সুপার পাওয়ারের বিভিন্ন ডার্টি গেমের পার্ট হয়ে এসছে। এবং সেটা সর্বশেষ এভিডেন্ট হচ্ছে বাংলাদেশে, এবং খুব দৃষ্টিকটুভাবে বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদের স্মৃতি যদি বিট্রে না করে তাহলে নিশ্চয়ই মনে আছে যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে হাই কমিশনার ভলকার টার্ক, তিনি বিবিসির সাথে হার্ড টকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে জুলাই আগস্টে বাংলাদেশে যে মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রটা হয়েছিল, সেই ষড়যন্ত্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন একদম একটা সরাসরি ভূমিকা রেখেছিল। এবং ভলকার টার্ক এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে বলেছিলেন যে তিনি যদি শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে এই মব কন্ট্রোল করতে যান, তাহলে তাকে হুমকি দিয়ে বলা হয়েছিল যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যে বাংলাদেশ সেনাবাহিনী যায় সেটা তারা বন্ধ করে দেবে, ইউনাইটেড পিস কিপিং মিশনে বাংলাদেশ আর্মির পার্টিসিপেশনটা তারা বন্ধ করে দেবে, এরকম একটা থ্রেট দিয়েছিল। এবং তিনি দাবি করেন যে এই থ্রেটে কাজও হয়েছিল। জেনারেল ওয়াকার যে শেখ হাসিনার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হওয়ার পরেও শেখ হাসিনার সরকারের সাথে বেইমানি করেছিলেন এবং এখন যাকে অনেকেই মীর জাফরের সাথে তুলনা করেন, তো সেই মীর জাফরির অন্যতম একটা কারণ ছিল এই যে ইউএন পিস কিপিং মিশন থেকে বাংলাদেশের সেনাবাহিনীর ফোর্স পাঠানো বন্ধ হয়ে যাবে। তো অনেকেই প্রশ্ন করেছেন যে ইউএন পিস কিপিং মিশন বাংলাদেশের আর্মি যাবে না, এই থ্রেট দিয়ে তো অনেক কাজ করা যায়। তো এই বিতর্কের মধ্যেই নতুন করে আবার একটা সংবাদ আমাদের কাছে এসেছে যে এখন আপনারা এই মুহূর্তে যখন প্রতিদিন শুনছি যে ক্যান্টনমেন্টে কিছু একটা হবে, ডক্টর ইউনূস থাকবেন কি থাকবেন না, ওয়াকার ক্ষমতা নেবেন নাকি রাষ্ট্রপতির অধীনে জরুরি আইন আসবে, এই কথাগুলো, এই আলোচনা সমালোচনাগুলো চলছে, তখনই জাতিসংঘ সেনাপ্রধানের কাছে নতুন করে খবর পাঠিয়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার যেন ডক্টর ইউনূসের সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করে, বিশেষ করে করিডোর দেওয়ার ব্যাপারে সে যেন ডক্টর ইউনূস যেভাবে বলে সেই ইনস্ট্রাকশন মেনে চলে। এবং এই যে আপনারা জানেন যে চিটাগাং পোর্টটাও বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। ইজ ইট বিকজ অফ ম্যানেজমেন্ট? আপনারা কি মনে করেন যে পোর্টের ম্যানেজমেন্টের কারণেই বিদেশিদের হাতে এটি এই যে সম্ভবত দুবাই ভিত্তিক একটি কোম্পানিকে দেওয়া হচ্ছে, যে কোম্পানির মালিকানায় আবার আমেরিকান নেভির একটা পার্টনারশিপ আছে। এটি হলো যে চিটাগাং পোর্টের দখল এই মুহূর্তে জরুরি হয়ে গেছে, কারণ এই চিটাগাং পোর্ট দিয়ে এই আমেরিকান সৈন্যরা আরাকান আর্মির জন্য
অনেক অস্ত্র শস্ত্র, অনেক যুদ্ধের রসদ আনবে। সো এই গোপনীয়তা রক্ষার জন্যই বেসিক্যালি চিটাং পোর্টটা বিদেশিদের হাতে তুলে দেওয়া দরকার। যদি এখানে ফুল ম্যানেজমেন্ট বাংলাদেশিদের হাতে থাকে তাহলে হয়তো অনেক গোপনীয় কার্যক্রম বিঘ্নিত হবে বা করতে কষ্ট হবে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে পোর্টের এই বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে একজন কর্মচারী প্রোটেস্ট করেছেন বলে তাকে বরখাস্ত করা হয়েছে। সো এগুলো সব এক সূত্রে বাঁধা। এবং জাতিসংঘ, আমি যেটা বলছিলাম যে এখন বিভিন্ন সুপার পাওয়ারের ডার্টি গেমের একটা পার্ট হয়ে গেছে, একটা হাতিয়ার হয়ে গেছে। তো জাতিসংঘ যখন দেখছে যে ওয়াকার এবং অন্যান্য উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের ম্যানেজ করা যাচ্ছে না, তখন সেই আবার থ্রেটটা দিচ্ছে যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে আর্মি পাঠানো বন্ধ করে দেবে। আমি জাতিসংঘের বিষয়ে এবং এই জাতিসংঘ ইউএন পিস কিপিং মিশন নিয়ে কাজ করেছেন বা এই বিষয়ে অভিজ্ঞ এরকম কয়েকজনের সাথে কথা বলে দেখেছি যে জাতিসংঘ এই মুহূর্তে সেনা প্রধানকে যে ভয়টা দেখাচ্ছে বা থ্রেটটা দিচ্ছে, এটা আসলে খুব একটা কার্যকর কিছু নয়। এটা অনেকটা ভুয়া থ্রেট বা মিস কলের মতো। হ্যাঁ, আসলে এই ধরেন ভালকার তার বা একজন বললেই পিস কিপিং মিশনের সেনা পাঠানো বন্ধ হয়ে যায় না। পিস কিপিং মিশন ইউএন সিকিউরিটি কাউন্সিল, সেখানে প্রায় 15টা দেশ আছে। সো দে কম্বাইনলি টেক এ ডিসিশন। এইটা কোনো হাই কমিশনের একক থ্রেটে বা বাংলাদেশে যে ইউএন এর আবাসিক প্রতিনিধি আছে এদের একক থ্রেটে এই কাজটা হয় না। এবং স্টাফ এবং বাংলাদেশকে কেউ হেসে খেলে এমনি এমনি ইউএন পিস কিপিং মিশনে নেয় না, কারণ বাংলাদেশ প্রচুর কন্ট্রিবিউট করে, অনেক হাই নাম্বার অফ সোলজার্স পাঠায়। সো ইটস এ কমপ্লিকেটেড ইস্যু। এটা কারো একক কথায় হুট করে বন্ধ হয়ে যাবে না। সো জেনারেল ওয়াকার যদি এই থ্রেটে ভয় পায় এবং যদি ইউএন পিস কিপিং মিশনে আমাদের সেনা পাঠানো যদি বন্ধ থাকে, দ্যাট উইল বি হার্ডলি ফর 3 to 6 months যদি বন্ধ হয়। কারণ বাংলাদেশের পক্ষে ডক্টর ইউনূসের বিপক্ষে কাজ করবার মতো আন্তর্জাতিক সুপার পাওয়ার কিন্তু এখন অনেকেই আছে। আপনি রাশিয়া বলেন, ভারত বলেন, চীন বলেন, এরা কিন্তু ডক্টর ইউনূসের এই করিডোর সংক্রান্ত কারেন্ট অবস্থানটাকে সমর্থন করছে না। আপনারা ইতিমধ্যে জানেন যে মিয়ানমার থেকে বাংলাদেশ দূতাবাসের যে ইয়াঙ্গুন অফিসে যে একজন প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন তাকে কিন্তু ফিরিয়ে এনেছে বাংলাদেশ উইদাউট এনি রিপ্লেসমেন্ট। এবং শোনা যায় যে এটা মিয়ানমার সরকারের ইচ্ছেতে এই ঘটনাটা ঘটেছে। মিয়ানমার সরকার কিন্তু বাংলাদেশ সরকারকে লিখিতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবাদ জানিয়েছে হিউম্যান করিডোরের ব্যাপারে, এবং তারা লাস্ট ওয়ার্নিং দিয়েছে বাংলাদেশকে। এবং রাশিয়া এবং চীন বলেছে তারা মিয়ানমারের পক্ষে থাকবে। সো ইটস নট অ্যান ইজি গেম। সো এখানে যদি জাতিসংঘের পক্ষ থেকে দালালি করে কেউ থ্রেট দিয়ে সেনাপ্রধানকে ভয় দেখায় এবং ইউএন পিস কিপিং মিশনে সেনা পাঠানো যাবে না বলে একটা ফাঁকা আওয়াজ দেয়, সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। এবং জেনারেল ওয়াকার তিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন, এটা তার একটা চরিত্রের বৈশিষ্ট্য। ইটস নাথিং নিউ। যারা তাকে খুব কাছ থেকে চেনেন তারা স্বীকার করবেন। এবং আজকের এই অবস্থায় হি ইজ পুটিং হিমসেলফ ইনটু রিস্ক। তিনি নিজেকেই ঝুঁকির মধ্যে ফেলছেন। এবং এই মুহূর্তে তিনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন বা জাতির প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে তার ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও নিশ্চয়ই তিনি ভাবছেন। ইতিমধ্যে তার কাছে বিভিন্ন সূত্রে বিভিন্নভাবে খবর পাঠানো হচ্ছে তার কি করা উচিত, কি করা উচিত না। তিনিও এগুলো নিয়ে ভাবছেন। এবং তারই একটা অংশ হিসেবে আপনারা দেখেছেন যে আজ 18ই মে থেকে ক্যান্টনমেন্টের আশেপাশে অনেকখানি জায়গা জুড়েই কিন্তু সকল ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এইটার একটা কারণ আছে, এটা এমনি এমনি উদ্দেশ্য করা হয়নি। মানে ক্যান্টনমেন্টে হোয়াট এভার ইট হ্যাপেন্স উইদিন দ্য ক্যান্টনমেন্ট, ইমিডিয়েটলি যেন সেখানে বাইরের থেকে কোনো সহায়ক শক্তি গোষ্ঠী যেন চলে না আসতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা থেকে আসলে চারিদিকটা এই সমাবেশ নিষিদ্ধ করা হচ্ছে। সো আমাদের এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর কিছু নেই। শুধু বুঝতে হবে যে ডক্টর ইউনূস এবং তার পক্ষে অনেকটা উলঙ্গভাবে নেমেছে জাতিসংঘ এবং আরো কিছু সুপার পাওয়ার। এরা বাংলাদেশটাকে পারলে একদম বাংলাদেশের মানচিত্র বদলে দেওয়ার মতো একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবং এর পাশাপাশি বিশ্বের অনেক পরাশক্তি আবার এই জাতিসংঘ, ইউএস এদের এগেনস্টেও বাংলাদেশের এই কনটেক্সটে অবস্থান নিয়েছে। সো ইটস এ ভেরি টাফ টাইম, মানে আমাদের সামনে খুবই কঠিন সময়। এই সময়ে দেশবাসীকে তৈরি থাকতে হবে, যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন এবং প্রয়োজনে যে কোনো মুহূর্তে রাস্তায় নেমে
প্রতিবাদ করে বা যে কোনোভাবেই হোক বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশটা আমাদের সবার, এবং এটা ডক্টর ইউনূসের মতো ক্ষমতা লোভী এই 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 বয়সেও যার ক্ষমতার প্রতি লোভ এবং দেশ বিক্রি করার যে তিনি যা করেছেন, বিদেশিদের দালালি যা করেছেন, তার বিরুদ্ধে আমাদেরই রুখে দাঁড়াতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একটার পর একটা অঘটন ঘটিয়ে ফেলা হচ্ছে, ঘটে যাচ্ছে অথবা ঘটানো হচ্ছে, এবং অনেকগুলো ঘটনা আমাদের জাতীয় জীবনের সঙ্গে যায় না, আমাদের কৃষ্টি এবং কালচারের সঙ্গে যায় না, আমাদের ধর্ম এবং নীতি নৈতিকতার সঙ্গে যায় না। এবং আবহমান বাংলাতে আমরা যেভাবে বেড়ে উঠেছি তার সঙ্গেও মিলে না। রাজপথে আমরা এখন স্লোগান দিচ্ছি, বোতল না মূলা, এবং সহস্র শিক্ষিত জন, মানে কাগজে কলমে যারা শিক্ষিত, তারা নেচে নেচে বলছেন বোতল না মূলা। আর সেই নৃত্যের সঙ্গে তাল মিলিয়ে কেউ বলছেন মূলা মূলা, আবার বলছেন যে কোনো একজন ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব, তার নাম উচ্চারণ করে অমুক না সান্ডা, সবাই বলছে না সান্ডা, তার চেয়ে সান্ডা ভালো। তো এই জিনিসগুলো বাংলাদেশে যে শুরু হলো, তার সঙ্গে সঙ্গে আবার আরও একটি শব্দ আসছে, কফিলের পোলা। কফিলের পোলা। তো এই বিষয়গুলো নিয়ে মূলত সংক্ষেপে আলোচনা করব। প্রথমে কাহিনীগুলো বলে নিই। এক নম্বর হলো বোতল না মূলা। এখানে সরকারের একজন উপদেষ্টা, যাকে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছেন, অতি সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রী এবং শিক্ষকেরা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে তারা যমুনার সামনে ভিড় করে। এবং এক্ষেত্রে যা হয় সেটা হলো, যমুনাতে ইতিপূর্বে যারাই গিয়েছেন সামনে হৈহুল্লোড় করেছেন, সেটা প্রথম দিকে ধরুন যখন সিস্টেমটা ছিল না, আইন শৃঙ্খলা তখনও রিস্টোর করেনি আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত, তখন যে ইচ্ছা সে সেখানে যেতে পারতেন এবং যা ইচ্ছে তাই করতে পারতেন। এমনকি প্রধান বিচারপতির বাসভবন ওই সময়টাতে অরক্ষিত ছিল। পরবর্তীতে দেখা গেল যে এই বছরের মার্চ এপ্রিল মে থেকে পুরো পরিস্থিতিটা আসলে যখন সরকারের নিয়ন্ত্রণে চলে এলো, তখন সরকারে যা হয়, শেখ হাসিনা, তারপর অতীতে বেগম জিয়ার সরকার, বিএনপি সরকার, এরশাদ সাহেবের সরকার, সবসময়টাতে আসলে গোয়েন্দা বাহিনীর একটা ভূমিকা থাকে, সরকারের অনেকগুলো সাজানো নাটক থাকে, নানা রকম খেলাধুলা থাকে। তো এইরকম এই জমানাতে এগুলো থাকবে, কেন রাষ্ট্রীয় যে বিধি ব্যবস্থা এর বাইরে যাওয়া যায় না। তো আমরা দেখতে পেলাম যে সরকারি অর্থায়নে, সরকারি প্রযোজনায় অনেকগুলো নাটক হলো। যমুনার সামনে নাটক হলো, তারপর শাহবাগে সেই নাটক হলো, নাটকের পরে আবার সেই শেষ দৃশ্যে বিরাট কিছু হয়ে গেল এই বাংলাদেশে। তো এগুলো দেখে অনেকেরই আকাঙ্ক্ষা জাগলো যে ওরা যদি পারে আমরা কেন পারবো না, আমরা তো সংখ্যায় অনেক অনেক বেশি। অথবা অনেকের একেবারে ন্যায্য দাবি দেওয়া, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের যে ন্যায্য দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে তারা সঙ্গতের কারণে নিজেদের সংখ্যাধিক্যকে তারা অগ্রাধিকার দিয়ে তারা যমুনার সামনে চলে এলো। তো এই যে তাদের যে যমুনার সামনে চলে আসা, এর সঙ্গে সরকারের কোনো আন্ডারহ্যান্ড ডিলিং ছিল না, কোনো সমঝোতা ছিল না, কিংবা কোনো পরিকল্পনা সরকারের ছিল না তাদেরকে নিয়ে। ফলে এই জিনিসটি যখন তারা করলেন, তখন পুলিশ এখানে লাঠিচার্জ করলো, জল কামান ব্যবহার করলো, যা কিনা সাম্প্রতিক সময়ের যে নাটক সিনেমাগুলো হয়েছে যমুনা কেন্দ্রিক, শাহবাগ কেন্দ্রিক, সেই নাটক সিনেমাগুলোর সাথে আসলে এই দৃশ্যের মেলে না। ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, মেয়েরা, শিক্ষকরা ভীষণ রকম অসম্মানিত বোধ করলেন এবং বিক্ষুব্ধ হয়ে পড়লেন। আমরা যারা ঢাকা শহরে বসবাস করি এবং
যারা এই শহরের রাজনীতি, বিশেষ করে ছাত্র রাজনীতির সঙ্গে যারা জড়িত, তারা সবসময় জানে যে আমাদের দেশের রাজনীতির পট পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে, কিন্তু সেখানে স্টিয়ারিংটা সবসময় জগন্নাথের হাতে থেকেছে। এবং টিল নাও জগন্নাথ থেকে বড় মিছিল না আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় মিছিল কখনো হয় না। এবং এই দেশে জগন্নাথ যখন কলেজ ছিল ঠিক সেই সময় থেকেই এখানে এমন অনেক কিছু ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে যা কিনা পুরো দেশের রাজনীতিকে প্রভাবিত করেছে, নিয়ন্ত্রণ করেছে। তো সেই ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজ যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে গেল, এখন গ্রেডিংয়ের দিক থেকে বাংলাদেশে এটি দ্বিতীয় শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে। এবং কিছু কিছু সাবজেক্টে জগন্নাথের ছেলেমেয়েরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভালো করেছে। ফলে তাদের একটা অহম আছে, তাদের একটা অধিকার আছে, দাবি আছে। এবং বিগত আন্দোলনে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের একটা বিরাট ভূমিকা ছিল। আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং তার সঙ্গে সঙ্গে কবি নজরুল কলেজের ছেলেমেয়েরা এবং ওই অঞ্চলে আরও যে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল সেখানে পুরনো ঢাকা কেন্দ্রিক তারা যে দুর্ভেদ্য একটা দেয়াল তৈরি করে ফেলেছিল, সেই তুলনায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ কেন্দ্রিক, রাজু ভাস্কর্য কেন্দ্রিক, শহীদ মিনার কেন্দ্রিক যে আন্দোলনটা, এটা সরকার একটা নিরাপত্তার চাদরে ঢেকে দিতে পেরেছিল, যেটা পুরনো ঢাকা কেন্দ্রিক জগন্নাথ কলেজে সেটা পারেনি, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকাতে সেটা সরকার পারেনি। তো তাদের যে দাবি দেওয়া বা চাওয়া অত্যন্ত যৌক্তিক, এবং এখানে সরকারের প্রতি তারা অধিকার প্রয়োগ করবেন। কিন্তু সেখানে যখন তারা দেখা গেল যে লাঠিচার্জের শিকার হলেন, অপমানের শিকার হলেন, কটূক্তির শিকার হলেন এবং অসম্মানজনক কথাবার্তা বলা হলো সরকারের পক্ষ থেকে, তখন ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠলেন। এবং এই বিক্ষুব্ধের এক পর্যায়ে একজন ছাত্র, তিনি সেই একজন উপদেষ্টা মাহফুজ, তারপর একটি বোতল নিক্ষেপ করলেন এবং এটা রীতিমতো ভাইরাল হয়ে গেল। তো এই ঘটনার পরে অনেক ঘটনা ঘটেছে, অনেক দুর্ঘটনা ঘটেছে। সরকার সকল দাবি মেনে নিয়েছে, তারাও চলে গেছে। কিন্তু মধ্য থেকে যেটি হলো সেটি হলো, এই যিনি বোতল নিক্ষেপ করেছেন এখন তিনি রীতিমতো জাতীয় বীরে পরিণত হয়েছেন, অনেকটা বীর শ্রেষ্ঠের মতো। 2 নম্বর হলো যে একজন উপদেষ্টাকে এইভাবে সরাসরি বোতল মারা হয়েছে, এটি বাংলার ইতিহাসে অতীতে কখনো ঘটেছে? বারবার এর চেয়ে কঠিন জিনিস ঘটেছে। যেমন দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লাঞ্ছিত হয়েছিলেন, কিন্তু তখন এই দৃশ্যগুলো এভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে একটা ভাইরাল পরিস্থিতির সৃষ্টি করবে এরকম অবস্থা ছিল না। কিংবা এরশাদ সাহেব বহুবার অপমানিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গোলাম আজম সাহেব, না ঠিক মতিউর রহমান নিজামী সাহেব লাঞ্ছিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গোলাম আজম সাহেব লাঞ্ছিত হয়েছিলেন বাইতুল মুকাররম মসজিদের সামনে উত্তর গেটে। কিন্তু এই দৃশ্যগুলো আজকের জমানাতে হলে সর্বনাশ হয়ে যেত। যা হোক, এখন এই যে বোতল, এই বোতলটা এখন জাতীয় প্রতীকে পরিণত হয়ে গেছে। আর জনাব মাহফুজকে যে বোতল মারা হয়েছে, এই ভদ্রলোককে রীতিমতো এখন তার জীবনকে হারাম করে দেওয়া হচ্ছে নানা রকম কটূক্তি করে, নানা রকম কথাবার্তা বলে। আর এটাকে নতুন আঙ্গিক দিয়েছে জগন্নাথের ছাত্রছাত্রী, বিশেষ করে একজন টেলিভিশনের প্রিয় মুখ রয়েছে দীপ্তি চৌধুরী, চ্যানেল আয়ের সেই দীপ্তি চৌধুরীকে আপনারা জানেন। তিনি সেই আধুনিক পোশাকে সজ্জিত হয়ে প্যান্ট শার্ট পরে তারপর শেষে নেচে নেচে তিনি বোতল না মুলা এটাকে রীতিমতো ভাইরালে পরিণত করে ফেলেছেন এবং এটা এখন ভাসছে। তো এখন বাংলাদেশে ধরেন ঘরে বাইরে, অফিস আদালতে, দেবালয়ে, ইবাদতখানায়, সব জায়গাতে এই বোতল মুলা দীপ্তি চৌধুরী জগন্নাথের সেই বীরশ্রেষ্ঠ বা বীরুত্তম সেই প্রসঙ্গগুলো আসছে, যেটি আমাদের রাজনীতিতে কখনো ঘটে নাই। এই গেল এক। 2 নম্বর হলো যে সান্ডা কফিলের ছেলে। সঙ্গত কারণে এখানে যেটি হচ্ছে, মিস্টার মাহফুজকে নিয়ে নানা রকম ব্যঙ্গ কার্টুন তৈরি করা হচ্ছে। শেখ হাসিনার জন্য যেভাবে একটা ডাস্টবিন তৈরি করা হয়েছিল, ওইরকম একটা ডাস্টবিন তৈরি করে মাহফুজের ছবি সেখানে দিয়ে সেখানে বোতল নিক্ষেপ করা হচ্ছে এবং আমাদের দেশের বহু মানুষ এটা খুব আনন্দ নিয়ে, উৎসাহ নিয়ে দেখছে। আর যারা ওখানে বোতল নিক্ষেপ করে সফল হতে পারছেন,
মনে হচ্ছে যে তারা বিশ্ব জয় করে ফেলেছেন। চন্দ্র অভিযানে তারা নীল আর্মস্ট্রংয়ের কাছাকাছি পৌঁছে গেছেন, কিংবা মহাকাশে প্রথম মেজর ইউরি গ্যাগারিন কিংবা ভ্যালেন্টিনা তেরেস্কোভা যে প্রথম মহাকাশে গিয়েছিলেন, বা প্রথম যে কুকুরটি অমর হয়েছেন, লাইকা নামক যে কুকুরটি মহাশূন্যে গিয়ে, ঠিক ওইরকম কেউ যদি সেই একটা ডাস্টবিন, যেখানে ডাস্টবিনের উপরে মাহফুজের ছবি আছে, তার মধ্যে একটা বোতল সে নিক্ষেপ করতে পারে এবং বোতলটা ঠিক ডাস্টবিনের মধ্যে গিয়ে পড়ে, সে মনে করছেন যে তিনি বিরাট কিছু করে ফেলছেন। এখন তার পক্ষে মন্ত্রী হওয়া, উপদেষ্টা হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, রাষ্ট্রপতি হওয়া এটা কোনো বিষয়ই না। তিনি বোতল মেরেছেন, বিশাল ব্যাপার, একদম ডাইরেক্ট। তো এরকম হলো যাকে বলা হয় বোতল নিয়ে এই ঘটনা ঘটছে। আরেকটা হলো সান্ডা। তো বলছে মাহফুজ না সান্ডা, সান্ডা। তো সান্ডা হলো সৌদি আরবের গুইসাপ আকৃতির একটা প্রাণী। এটা বাংলাদেশের গুইসাপের মতন হয়। এটাকে সৌদি আরবের যারা লোকজন তারা খায়, লালন পালন করে, খামারে পালিত, দেখতে বিকট, বিশ্রী। আমাদের গুইসাপের তো একটা সৌন্দর্য আছে, কিন্তু সৌদি আরবের যে সান্ডাগুলো, এগুলো দেখলে মেজাজ গরম হয়ে যায়। এগুলো যখন হা করে, এর মুখের ভিতরে লাল, জিব্বাটা মানে বিকৃত, এবং লেজটা কুমুরের মতো, পেটটা একেবারে যাকে বলে কি বলবো, গোপাল ভাঁড়ের মতো একটা পেট। তো এইরকম একটা প্রাণী সান্ডা। তো সেই সান্ডা অতি সম্প্রতি বাংলাদেশে ভাইরাল হয়েছে, যে সৌদি প্রবাসী এক ভদ্রলোক তিনি একটা ভিডিও দিয়েছেন, যে দেখুন মানে তিনি যার অধীনে চাকরি করেন সেখানে, তো ওই দেশে যেটা হয়, যার অধীনে চাকরি করা হয় তাকে কফিল বলা হয়। তো সে কফিলকে তারা মালিক মনে করে, মাস্টার মনে করে, মাওলানা মনে করে, সব কিছু সেই কফিলের ইচ্ছা মতোই তাকে সব কিছু করতে হয়। তো সেই কফিলকে তারা মাথায় করে রাখেন। সঙ্গত কারণে কফিলের ছেলে মেয়ে স্ত্রী তাদেরকেও তারা সম্মান করে। তো এরকম কফিলের এক ছেলে, সে সান্ডার, তার একটা খামার আছে, সান্ডা সে পোষে। তো ওইরকম একটা সান্ডা কে নিয়ে একটা ছোট রিল তৈরি করে সেই সৌদি প্রবাসী যে ভাই, তিনি বলেছেন দেখুন আমাদের কফিলের ছেলে, তার যে সান্ডাটাকে দেখুন, এরকম একটা ভিডিও। এখন সেই সান্ডাকে এনে তার সঙ্গে মাহফুজের তুলনা করা হচ্ছে, এবং বলা হচ্ছে আপনি কি চান, সান্ডা চান না মাহফুজ চান? সে বলছে মাহফুজ চাই না। স্লোগানে বলা হচ্ছে আমরা সান্ডা চাই। বোঝার চেষ্টা করেন যে আমাদের রুচি, আমাদের আভিজাত্য, আমাদের চিন্তা চেতনার লেভেলটা কোন পর্যায়ে চলে গেছে, যে আমরা আশরাফুল মাখলুকাত একজন মানুষকে সান্ডার সঙ্গে তুলনা করছি। এক, দুই নম্বর হলো সান্ডাকে মানুষের চেয়ে শ্রেষ্ঠতর মনে করছি, এবং আমাকে যদি অপশন দেয়া হয় যে আপনি কোনটা নেবেন, সেটি হলো তারা মানুষের পরিবর্তে সান্ডাকে নিতে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো যা হোক, এই যে অবস্থা চলছে, এটা এক ধরনের, এটাকে কি বলবো, এক ধরনের বিবর্তন। নেতিবাচক কিছুই বললাম না, শুধু বললাম এক ধরনের বিবর্তন, এবং সেই বিবর্তনটা ভালো নয়, কোনো অবস্থাতেই ভালো নয়। এরপরে যেটি হচ্ছে সেটি হলো কফিলের ছেলে। এখন জনাব মাহফুজ, তিনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো তার বিকৃত ছবি এঁকে তারপরে তাকে কফিলের ছেলে, সান্ডার মালিক সেই প্রমাণ করার জন্য যা কিছু হচ্ছে, এবং যেভাবে মাঠ গরম করছে, এবং এগুলো ক্রমশ যেভাবে ভাইরাস আকারে সারা বাংলাদেশে মানে দেখলে ছড়িয়ে পড়ছে, তাতে করে আমাদের মন এবং মস্তিষ্কে এগুলো কিন্তু একটা বিরূপ এবং বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে ফেলছে। বোঝার চেষ্টা করুন যে হিউম্যান সাইকোলজি, এখানে আপনি ইতিবাচক জিনিসগুলো যত ঢোকাবেন, আপনার সফটওয়্যার সেভাবে ডেভেলপ হবে। নেতিবাচক বিষয়গুলো, মন্দ শব্দগুলো, মন্দ ছবিগুলো আপনি যত বেশি এখানে ঢোকাবেন, তত দেখা গেল যে আপনি মন্দ মানুষে পরিণত হবেন, আপনার চিন্তা চেতনা মন্দ হবে, এবং আপনার মুখের ভাষাও কিন্তু মন্দ হয়ে যাবে। আমাদের দেশের অনেকগুলো শব্দ, যেমন বেশ্যা, খানকি, তারপরে সিলান, আরও অনেক আজে বাজে শব্দ রয়েছে, এবং বিভিন্ন প্রাণীর
মানে শাবক হিসেবে তারপর মানুষকে গালাগাল দেওয়া হয়। তো এগুলো যখন খুব বেশি সমাজে প্রচলিত হয়ে যায়, তখন অনেক পীর, মাসায়, কলিয়াল্লাহ তাদের মুখ দিয়েও দেখা গেল যে এরকম বিশ্রী এবং বাজে শব্দগুলো বের হয়ে যায়। তারা সেই অন্যের উপর ক্রোধ ঝাড়ার জন্য নিজেদের মা বোন, নিজেদের আত্মীয় স্বজন যারা মেয়ে রয়েছেন, ছেলে রয়েছেন, তাদেরকেও অনেক সময় দেখা যাচ্ছে যে এই সকল বাজে কথা তারা বলে ফেলেন। অন্যকে ছোট করতে গিয়ে নিজেরাও ছোট হয়ে যান। তো কাজেই আসলে এই যে আমাদের দেশে এখন রাষ্ট্রাচারে যে ভ্রষ্টাচার চলছে, রাজনীতিতে যে নতুন ট্রেন্ড শুরু হয়েছে, এই জিনিসগুলো ভালো না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।